আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা। বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে দেশের ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রত্যয়। তামিম ইকবালের অ্যাডহক কমিটির সদস্য হলেও করা যাবে নির্বাচন। আজ সন্ধ্যায় বোর্ডের দ্বিতীয় সভা। ক্রীড়া পরিষদের তদন্ত প্রতিবেদন ত্রুটিপূর্ণ, অ্যাডহক কমিটি অবৈধ। প্রেস বিজ্ঞপ্তিতে বুলবুল। এখনও নিজেকে সভাপতির দাবি করে চাইলেন আইসিসির হস্তক্ষেপ। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে হারালো বায়ার্ন মিউনিখ। বার্নাবুতে জয় নিয়ে সেমির পথে এগিয়ে গেল বাভারিয়ানরা। লিসবনের বিপক্ষে আর্সেনালের কষ্টার্জিত জয়। এবং ইউসিএল হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজির প্রতিপক্ষ লিভারপুল। অল স্প্যানিশ দ্বৈরথে মুখোমুখি হবে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাজিদ মুস্তাহিদ। বিসিবির হট চেয়ারে বসেই পরবর্তী নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিলেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। এই 3 মাসে ভঙ্গুর অবস্থা থেকে দেশের ক্রিকেটের সুনাম ফিরিয়ে আনায় চ্যালেঞ্জ সাবেক অধিনায়কের। সুষ্ঠু পরিবেশ তৈরি করে সবাইকে আসন্ন বিসিবি নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানান তামিম। আজ সন্ধ্যায় দ্বিতীয় সভায় স্ট্যান্ডিং কমিটি ভাগ করে দেওয়া হবে। বিসিবিতে আমিনুল ইসলাম বুলবুল এখন অতীত। কয়েক ঘন্টার ব্যবধানে সভাপতির চেয়ারে তামিম ইকবাল। এ নিয়ে 20 মাসে ক্রিকেট বোর্ডের হটসিটে পরিবর্তন আসলো 3 বার। অ্যাডহক কমিটির প্রধান হয়ে প্রথম দিন সভা করেছে তামিম ইকবালের বোর্ড, নিয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। তবে প্রশ্ন, অন্তর্বর্তীকালীন বোর্ড প্রেসিডেন্ট পরবর্তী নির্বাচনে কি অংশ নিতে পারবেন? অবশ্যই আমরা ইলেকশন করব। এখানে আমাকে ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে। আমার ইচ্ছা থাকতে পারে, আমি করতে পারি। বাবুবার ইচ্ছা থাকতে পারে, উনি করতে পারে। ওনার ইচ্ছা নাও থাকতে পারে। আর যখন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, আর খালি আমরা না, যারা যারা ইন্টারেস্টেড, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই পার্টিসিপেট করে আমরা যেরকম একটা সুন্দর ইলেকশন করে দিয়ে যেতে পারি, ওই অবস্থানটা আমরা ওই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করে দিব যেখানে সবাই এসে ইলেকশন করতে পারবে। প্রথম দিনে আপাতত ক্রিকেট উন্নয়ন নিয়ে কোনো আশার বাণী শোনাননি তামিম। জানান, দেশের ক্রিকেটের হারানো সুনাম ফিরিয়ে আনাই তার প্রথম লক্ষ্য। গণমাধ্যমের সহযোগিতাও চান সাবেক অধিনায়ক। এখানে যখনই এরকম কেউ দায়িত্ব পান তখন ডেভেলপমেন্টের কথা বলেন বা বিভিন্ন বিষয়ে কথা বলেন। আমি ব্যক্তিগতভাবে প্লাস আমার টিম ব্যক্তিগতভাবে এটা ফিল করে, সবাই মিলে আমরা একসাথে ফিল করি যে আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা। লাস্ট 1-1.5 বছরে যে রেপুটেশন ড্যামেজ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এই ক্রিকেটের রেপুটেশনটা ঠিক করা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রাউডনেসটা আমাদের ফিরে আনতে হবে, প্লেয়ারদেরকে আমাদের সম্মান করতে হবে, প্রত্যেকটা স্টেক হোল্ডার যারা, সবাইকে আমাদের সম্মান করতে হবে। এটাই আমাদের মূল কাজ হবে। এদিন বোর্ড সভায় আইসিসি ও ইসিসি সভায় প্রতিনিধিত্ব করার জন্য তামিম ইকবালকে মনোনীত করে অ্যাডহক কমিটি। তার উপর অর্পিত হয়েছে আরও বেশ কিছু দায়িত্ব। মেইনলি আমাদের যে ব্যাংকের সিগনেটারি আছে, আমাদের সিইও এবং আমাদের হেড অফ ফাইন্যান্স আছেন, এবং অন্য গ্রুপ থেকে আমাদের অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট এবং আমাদের ফাইন্যান্স কমিটি যিনি প্রেসিডেন্ট হবেন বা যিনি চার্জে থাকবেন, চেয়ারম্যান, উনি সিগনেটারি হবেন। আইসিসি এবং এসিসিতে আমাদের একটা রিপ্রেজেন্টেশন থাকে ক্রিকেট বোর্ড থেকে। আমাদের ক্ষেত্রে আমাদের সভাপতি তামিম ইকবাল, ওনাকে আমরা নমিনেট করেছি। আইসিসিতে যেহেতু আমরা একটা অ্যাডহক কমিটি, আমরা একটা নির্বাচিত কমিটি না বা বোর্ড না, তারা আমাদেরকে গাইড করেছেন যে এখানে সিইও থাকলে ভালো হয়, এক্স অফিশিয়াল পজিশন, তো সেটাও আমরা আজকে অনুমোদন করেছি। বুধবার সন্ধ্যায় দ্বিতীয় সভা করবে তামিম ইকবালের বোর্ড। সেখানেই সদস্যদের মধ্যে ভাগ করে দেয়া হবে স্ট্যান্ডিং কমিটি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিসিবি নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত প্রতিবেদনকে ত্রুটিপূর্ণ ও আইনগতভাবে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন আমিনুল ইসলাম বুলবুল। এখনও নিজেকে বিসিবির একমাত্র বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচিত পরিচালক পর্ষদের বিলুপ্তি এবং তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠনকে অসাংবিধানিক ও অবৈধ বলে দাবি করেছেন বুলবুল। এনএসসি প্রতিবেদনকে ত্রুটিপূর্ণ এবং আইনত অগ্রহণযোগ্য উল্লেখ করে নিজেকেই বিসিবির সভাপতি দাবি করেছেন তিনি। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের হস্তক্ষেপ কামনা করেছেন বুলবুল।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি দাবি করেন, গেল 5 এপ্রিল এনএসির দেয়া তদন্ত প্রতিবেদন আইনগতভাবে কোনো ভিত্তি রাখে না। 2025 সালের 6 অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও বৈধ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। নির্বাচিত সভাপতি হিসেবে হাইকোর্টের রায় না হওয়া পর্যন্ত তিনি বিসিবির একমাত্র বৈধ সভাপতি বলে দাবি করেন আমিনুল ইসলাম বুলবুল। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে মিরপুরে চতুর্থ দিনের মতো চলছে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক প্রস্তুতি। এই মুহূর্তে হোম অফ ক্রিকেটে আছেন রিপোর্টার নিয়ন মোহাইমিন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু এই একটা জায়গায় মনে হয় ক্রিকেট ছাড়া বাকি সবকিছুই হচ্ছে গত কয়েকটা মাস ধরে। তবে ক্রিকেটে ফিরবার জন্য যে বাংলাদেশ ক্রিকেটাররা আকুল হয়ে অপেক্ষা করছেন সেটার প্রমাণ কিন্তু অনুশীলনগুলো। আমরা অনুশীলন ক্যাম্প দেখেছি যে প্রায় টানা 6 দিনের একটা কন্ডিশনিং ক্যাম্প হয়েছে, ফিটনেস টেস্ট হয়েছে, ফিটনেস নিজেদের বাড়ানোর জন্য তারা বিভিন্ন ফিজিওর সঙ্গে ক্রিকেটাররা কাজ করেছেন। তারপরে 1-2 দিনের একটা বিরতি ছিল, তারপর স্কিল ক্যাম্প শুরু হয়েছিল। সেই ক্যাম্পেরও 2 দিন পার হওয়ার পর 1 দিনের বিরতি দিয়ে আজ আবারও স্কিল ক্যাম্প শুরু হয়েছে। নতুন স্পিন বোলিং মেশিন আনা হয়েছে, সেই মেশিনের মাধ্যমে আমরা সকাল থেকেই দেখেছি ক্রিকেটাররা নিজের মতো করে একাডেমি মাঠে প্র্যাকটিস করেছেন। ফিল সিমন্স তিনি সেগুলোকে দেখভাল করছেন। দুটো নেট বসানো হয়েছে, সেই নেটগুলোতে পেসার এবং স্পিনার আলাদা আলাদাভাবে প্র্যাকটিস করছেন। অর্থাৎ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং টি20 সিরিজ যেটা আছে সেটাকে সামনে রেখে ক্যাম্প যেভাবে করতে হয়, একেবারে অনুশীলন যেভাবে করার দরকার, ক্রিকেটাররা সেটা কিন্তু একদম নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ ক্রিকেটে ফিরবার জন্য যেভাবে প্রস্তুতি রাখা উচিত ক্রিকেটাররা সেভাবে নিজেদেরকে প্রস্তুত করে নিচ্ছেন। এই মুহূর্তে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা বলি এবার, যে ক্রিকেট বোর্ড আসলে কি অবস্থায় আছে, এই সিরিজগুলো যখন শুরু হতে যাচ্ছে তখন আসলে আরো একটা পরিবর্তন আমরা গতকাল দেখলাম। সকাল বিকাল মানে 2 দফায় 2 জন প্রেসিডেন্ট কথা বললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। সকালে আমিনুল ইসলাম বুলবুল পূর্বাচলে যে স্টেডিয়াম নিয়ে কথা বললেন, 2031 বিশ্বকাপ নিয়ে তার ভিশনের কথা বললেন। বিকেলের মধ্যে আমরা দেখলাম সেই বোর্ডটা ভেঙে গেল এবং সন্ধ্যায় নতুন প্রেসিডেন্ট অর্থাৎ অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট হিসেবে তামিম ইকবাল তার ভিশনের কথা জানালেন। তিনি কিভাবে বিসিবিকে চালাতে চান, তার যে 11 জন সদস্যের একটি কমিটি হয়েছে তারাই সামনে বিসিবিকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে চান সেটা জানিয়েছেন। আমরা জানি যে আজকে সেই অ্যাডহক কমিটির সভার আসলে দ্বিতীয় একটি মিটিং বসবে, সেটা সন্ধ্যা 6টায়। গতকাল আসলে সবাই মিটিং এ উপস্থিত থাকতে পারেননি এবং আতার আলী খানের কথা আমরা জানি, তিনি পাকিস্তান সুপার লিগে কমিটি করার জন্য কিন্তু পাকিস্তানে রয়েছেন। তো তিনি বাদ দিয়ে বাকি সবাই হয়তো আজকে উপস্থিত থাকবেন এবং তার পরবর্তীতে বিসিবির যে স্ট্যান্ডিং কমিটি রয়েছে, যে স্ট্যান্ডিং কমিটি যারা রয়েছে সেই কমিটিগুলো ভাগ করে দেওয়া হবে আজকের বোর্ড মিটিং এ। মূলত সেটাই আসলে মূল এজেন্ডা, কারণ মাত্র 11 জন সদস্যকে নিয়ে তামিম ইকবালকে কিন্তু এই পুরো বোর্ডটা চালাতে হবে। আমরা জানি যে বিসিবির এই পরিচালনা পর্ষদটা 25 জনের হয়, অর্থাৎ 25 জনের যে কাজ সেটা মাত্র 11 জন এই মুহূর্তে করতে হবে। এটা একসময় আমরা দেখেছিলাম 5 আগস্টের পরে যখন ফারুক আহমেদ বোর্ড চালাচ্ছিলেন সেই সময় কিন্তু এরকম 9 জন 10 জন নিয়ে চালাতে হয়েছিল। পরবর্তীতে আমিনুল ইসলাম বুলবুলও যখন এসেছিলেন প্রথম দফায়, তাকেও কিন্তু এরকম জাস্ট কোরাম পূরণ হয় এরকম কিছু সদস্যদেরকে নিয়ে বোর্ডটা চালাতে হয়েছিল। এবং সেই সময় সেই যে অভিজ্ঞতাগুলো হয়েছিল তারা অনেক সময় বলেছেন যে অনেক সময় অনেক জায়গাতে কাজ করতে তারা বাধাগ্রস্ত হয়েছেন এত কম লোকের কারণে। তামিম ইকবালকেও সেই চ্যালেঞ্জগুলো ফেস করতে হবে। সেই চ্যালেঞ্জগুলো উত্তরে তিনি কিভাবে এখন সামনের দিকে এগিয়ে যাবেন সেটা নিয়েই তারা আজকে পরিকল্পনা করবেন। স্ট্যান্ডিং কমিটি ছাড়াও আমরা যতটুকু জানি ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে একটা অচলাবস্থা চলছিল। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে যে বোর্ড ছিল সেই বোর্ডকে ক্লাবগুলো রেকগনাইজ করছিল না, তারা বোর্ডের সঙ্গে কোনো আলোচনায় আসবে না বলেছিল এবং ক্লাবগুলো কোনো ধরনের ম্যাচও খেলবে না বলেছিল, যে কারণে ঢাকা প্রিমিয়ার লিগ হবে কি হবে না সেটা নিয়ে একটা দোদুল্যমানতা ছিল। সেই জায়গাটা হয়তো বা কেটে যাবে। আজ হয়তো ঢাকা প্রিমিয়ার লিগের একটা অ্যাপ্রক্সিমেট ডেট ঠিক হবে। আমরা যেটা জানতে পেরেছি এখন পর্যন্ত এই মাসের শেষ নাগাদই ঢাকা প্রিমিয়ার লিগের একটা সূচি দেওয়া হবে এবং তার আগে দল বদলের ব্যাপারগুলো রয়েছে, সেই আনুষ্ঠানিকতাগুলো শেষ হবে। অর্থাৎ মাঠে ক্রিকেট ফেরানোর যে চ্যালেঞ্জটা ছিল গত বোর্ডের, এই বোর্ডও সেটা আসলে উত্তরাধিকার সূত্রে অনেকটা পেয়েছে এবং সেই চ্যালেঞ্জটা এখন যত দ্রুত তামিম ইকবালরা উত্তরে যাবে তত দ্রুত আসলে বোঝা যাবে যে এই বোর্ডটা ফাংশন করছে। এবং এখানে যে একটা সমালোচনা রয়েছে যে বোর্ডে অনেকেই রয়েছেন যারা রাজনৈতিক পরিচয়ের কারণে এসেছেন, ক্রিকেটের বাইরের লোক, সেই জায়গাটার চ্যালেঞ্জটাও তাদেরকে উত্তরে যেতে হবে। তাদেরকে বোঝাতে হবে যে ক্রিকেটের বাইরের লোক হলেও ক্রিকেট চালানোর জন্য আসলে সবসময় স্বাভাবিক ক্রিকেটার বা ক্রিকেটার প্রয়োজন হয় না, সেখানে সংগঠকরা আসলে সেটা যে ভালোভাবে চলা সম্ভব সেটাই আসলে এখন প্রমাণ করবার পালা। কারণ তামিম ইকবালের সঙ্গে আমরা দেখেছি ফাহিম সিনা, রফিকুল ইসলাম বাবু, তানজিল চৌধুরীদের মতো অভিজ্ঞ লোকরা রয়েছে। এখন বিকেল সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং তারপরে বোঝা যাবে এই বোর্ডের স্ট্যান্ডিং কমিটিতে কারা থাকছেন, কোন কমিটিগুলো পাচ্ছেন, পরবর্তীতে ডিপিএল নিয়ে কি সিদ্ধান্ত হচ্ছে। তো এই ছিল আমার কাছে মিরপুর থেকে সবশেষ। আমাদের সঙ্গে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার নিয়ন মোহাইমিন, জানাচ্ছিলেন বিসিবি সবশেষ খবর। এবার জানাবো ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের খবর। সান্তিয়াগো বার্নাবু থেকে জয় নিয়ে ফিরল বায়ার্ন মিউনিখ।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে 2-1 গোলে হারিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। এ হারে চ্যাম্পিয়ন্স লিগের সেমির পথটা কঠিন হয়ে গেল রিয়াল মাদ্রিদের। এদিকে শেষ মুহূর্তের গোলে স্পোর্টিং লিসবনকে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল আর্সেনাল। অবশেষে রিয়াল মাদ্রিদের দুর্গ ভাঙল বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাবের বিপক্ষে 9 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিজেদের মাঠে হারালো আলভারো আরবেলোয়ার রিয়াল। সান্তিয়াগো বার্নাবুতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হেরে ব্যাকফুটে চ্যাম্পিয়ন্স লিগের রাজারা। নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই এদিন গোল মিসের মহড়া দিতে থাকে মাদ্রিদের ফরওয়ার্ডরা। সেই সুযোগে প্রতি আক্রমণ করে বায়ার্ন মিউনিখ। ম্যাচের 5 ও 9 মিনিটে দারুণ দুটি সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি বাভারিয়ানরা। সেই চাপ কাটিয়ে মাদ্রিদ আক্রমণ করলেও ভিনি এমবাপেদের একাই রুখে দেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। 41 মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন কলম্বিয়ান ফরওয়ার্ড লুইস দিয়াজ। গানাব্রির বাড়ানো বলে রিয়াল ডি বক্সে আনমার্ক থাকা এই ফরওয়ার্ড দারুণ এক ফিনিশিংয়ে বাভারিয়ানদের লিড এনে দেন। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় রিয়াল, তবে প্রথমার্ধে বহু চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি তারা। বিরতি থেকে ফিরে কিছু বুঝে ওঠার আগে আবারও গোল হজম করে বসে রিয়াল মাদ্রিদ। এবার ব্যবধান 2-0 করেন জার্মান ক্লাবটির ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন। মাইকেল অলিসের অ্যাসিস্টে দলকে লিড এনে দেন তিনি। 2 গোলে পিছিয়ে পড়ে খুব একটা সুবিধা করতে পারছিল না মাদ্রিদ। 61 মিনিটে বায়ার্ন ডিফেন্ডার উপামেকানোর ভুলে নয়ারকে একা পেয়ে যান ভিনিসিয়াস জুনিয়র। সেখান থেকেও গোল করতে না পারায় হতাশা বাড়ে সান্তিয়াগো বার্নাবুতে। তবে ঘুরে দাঁড়ানোর জন্য হাল ছাড়েনি মাদ্রিদ। 74 মিনিটে অবশেষে বায়ার্নের রক্ষণ ভাঙে লস ব্লাঙ্কোস। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের অ্যাসিস্ট থেকে দলকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন কিলিয়ান এমবাপে। ম্যাচের শেষ দিকে 2 দল আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত 2-1 গোলের হারে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এ হারে স্প্যানিশ ক্লাবটির সেমিফাইনালে যাওয়ার সমীকরণটা অনেকটাই কঠিন হয়ে পড়েছে। এদিকে স্পোর্টিং লিসবনের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে আর্সেনাল। প্রতিপক্ষের মাঠে শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না গানার্স। আর্সেনালের আক্রমণ বেশ ভালোভাবেই সামাল দিয়েছে স্পোর্টিং লিসবনের ডিফেন্ডাররা। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের পুরোটা সময় নিজেদের জাল অক্ষত রাখে পর্তুগিজ ক্লাবটি, তবে শেষ রক্ষা হয়নি। ম্যাচের যোগ করা সময়ে কপালপুরে লিসবনের। 91 মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির অ্যাসিস্টে অবশেষে ডেডলক ভাঙে আর্সেনাল। কাই হ্যাভার্টসের এই গোলে জয় নিয়ে সেমির পথে 1 পা দিয়ে রাখল গানার্স। ফাহিম ইসলাম, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি ও ইংলিশ ক্লাব লিভারপুল। পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচ শুরু আজ রাত 1টায়। একই সময়ে আরেক ম্যাচে অল স্প্যানিশ লড়াই মুখোমুখি হবে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালের আগে 2 মেরুতে অবস্থান 2 প্রতিপক্ষ পিএসজি ও লিভারপুলের। লিগ ওয়ানে দারুণ ছন্দে কাটানো পিএসজি রয়েছে আত্মবিশ্বাসের তুঙ্গে। অন্যদিকে একের পর এক হারে নাজেহাল ইংলিশ ক্লাব লিভারপুল। পিএসজি যেখানে লড়াই করছে নিজেদের পরবর্তী ইউরোপিয়ান শিরোপার জন্য, সেখানে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করাটাই চ্যালেঞ্জিং হয়ে পড়েছে লিভারপুলের জন্য। তবে এসব চিন্তা আপাতত বাদ দিয়ে অলরেডরা ছন্দে ফিরতে চায় চ্যাম্পিয়ন্স লিগে। লিগের পর কারাবাও কাপের সঙ্গে এফএ কাপও হাতছাড়া হয়েছে অলরেডদের। তাই ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে চায় আর্নে স্লটের দল। যদিও দলের টানা 2 হারে দুশ্চিন্তা যেন কাটছেই না লিভারপুল কোচের। দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় পিএসজির বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে লিভারপুল। প্রতিপক্ষের মাঠে জয় তুলে নিয়ে সেমির পথে 1 ধাপ এগিয়ে যেতে চাইবে অলরেডরা। যদিও চোটের কারণে মূল গোলরক্ষক অ্যালিসন বেকারকে পাচ্ছে না লিভারপুল কোচ, সেই সঙ্গে থাকছেন না আলেকজান্ডার ইজাক। এদিকে নিজেদের মাঠে বড় ব্যবধানের জয় তুলে নিয়ে এগিয়ে যেতে চায় পিএসজি। দারুণ ছন্দে আছে ক্লাবটির ফুটবলাররা। বর্তমান ফর্ম বিবেচনায় এগিয়ে থাকলেও নিজেদের ফেভারিট মানতে নারাজ পিএসজি কোচ লুই এনরিকে। নিজেদের মাঠে তাই বেশ সতর্ক এই স্প্যানিয়ার্ড। ম্যাচের আগে সুখবর পেয়েছে পিএসজি। চোট কাটিয়ে ফিরেছে দলটির একাধিক ফুটবলার। মার্কিউনেজ, বিতিনহা, ওয়াও নেভেসরা ফেরায় স্বস্তি ফিরেছে পিএসজির ডাগআউটে। এদিকে লা লিগার রেশ কাটতে না কাটতে আবারও চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হচ্ছে 2 স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। লা লিগার শিরোপার রেসে এগিয়ে থাকা বার্সা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও জিততে চায়। যদিও চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে পরিসংখ্যান খুব একটা স্বস্তি দিচ্ছে না বার্সাকে। মাদ্রিদের ক্লাবটির বিপক্ষে শেষ 4 দেখায় মাত্র 1টিতে জিতেছে তারা। যদিও বার্সার বর্তমান ফর্ম বলছে ভিন্ন কথা। শেষ 9 ম্যাচে অপরাজিত হ্যান্সি ফ্লিকের দল ম্যাচের আগে নিজের মূল অস্ত্র লামিন ইয়ামালকে প্রশংসায় ভাসিয়েছেন ফ্লিক। নিজেদের স্বাভাবিক খেলা খেলেই অ্যাটলেটিকোর বিপক্ষে জয় তুলে নিতে চান বার্সা কোচ।
অন্যদিকে লা লিগায় হারের প্রতিশোধ নিতে মরিয়া অ্যাটলেটিকো মাদ্রিদ সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ 3 ম্যাচের হারে অনেকটাই চাপে আছে দলটি। বার্সেলোনাকে হারিয়ে সেই চাপ কমাতে চায় রোজি ব্লাঙ্কো কোচ দিয়াগো সিমিওনে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। জুন উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার প্রতিপক্ষ পেল বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে 30 ধাপ পিছিয়ে থাকা ইউরোপের দল সান মারিনোর বিপক্ষে খেলবে হামজারা। বাংলাদেশের জন্য কাজ করতে চান অলিম্পিক গোল্ড মেডেল জয়ী জিমন্যাস্ট মার্গারিটা মামুন। রাশিয়ান নাগরিক হয়েও বাবার দেশের জন্য অবদান রাখতে চান তিনি। শুধু স্পোর্টস নয়, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি সহ ইতিবাচক দিকগুলো বিশ্বের মাঝে তুলে ধরার লক্ষ্য তার। পরিকল্পনা আছে রাশিয়াকে সঙ্গে নিয়ে দেশের জিমন্যাস্টিক্সে পরিবর্তন আনার। 2021-এর পর আবারও বাংলাদেশের রিও অলিম্পিক স্বর্ণজয়ী জিমন্যাস্ট মার্গারিটা মামুন। জন্ম রাশিয়ায় হলেও বাংলাদেশি বাবার শেকড়ের টানে লাল সবুজে এই স্বর্ণকন্যা এবার এসেছেন এই দেশকে বিশ্বের মাঝে তুলে ধরার লক্ষ্য নিয়ে। জিমন্যাস্টিক্স ছাড়লেও যে খেলা তাকে আন্তর্জাতিক তারকা খ্যাতি দিয়েছে সেটার প্রতি আছে আলাদা ভালোবাসা, আর তাই বাংলাদেশে পা রেখেই খোঁজ নিয়েছেন দেশের জিমন্যাস্টিক্সের। তবে তার ভ্রমণে শুধু খেলা নয়, প্রাধান্য পাবে লাল সবুজের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সহ আরও নানা বিষয়। এটা আমার বাবার দেশ। এই দেশের প্রতি আমার আলাদা দায়বদ্ধতা আছে এবং এটা শুধু খেলাধুলা কেন্দ্রিক নয়। আমার ফোকাস থাকবে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সব বিশ্বের মাঝে তুলে ধরা, কারণ এখানে এমন অনেক কিছু আছে যা বিশ্বের কাছে অজানা। এই বিষয়গুলোই আমি তুলে ধরব। পাশাপাশি আমার খেলাধুলার প্রতিও আলাদা ফোকাস থাকবে। ওয়ার্ল্ড জিমন্যাস্টিক্সের রাশিয়ানদের ব্যাপক সুখ্যাতি, বিপরীতে বাংলাদেশ যেন ঠিক ততটাই পিছিয়ে। এই জায়গায় গুরুত্ব দিচ্ছেন মার্গারিটা মামুন। রাশিয়ার কাছ থেকে এই ডিসিপ্লিনে কিভাবে উপকৃত হতে পারে বাংলাদেশ তা নিয়ে কাজ শুরু করেছেন তিনি। সহযোগিতা নিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান হাই কমিশনারের কাছ থেকে। আমি এরই মধ্যে এই বিষয়টা নিয়ে কাজ শুরু করেছি। তার অংশ হিসেবে বাংলাদেশের রাশিয়ান দূতাবাসে যোগাযোগ করেছি। আমি বিশেষ কিছু পরিকল্পনাও শেয়ার করেছি, কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে কাজগুলো শেষ করতে পারিনি। কিন্তু আমি বিশ্বাস করি আমার পরিকল্পনাগুলো বাস্তবায়ন হবে। জিমন্যাস্টিক্সে বাংলাদেশের সম্ভাবনা আছে। রাশিয়ার সঙ্গে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে পারলে দ্রুতই একটা ইতিবাচক ফল পাওয়া যাবে। এবারের সফরে বাংলাদেশে 1 সপ্তাহের মতো অবস্থান করবেন মার্গারিটা মামুন। ঢাকা কেন্দ্রিক কাজ শেষ করে স্বর্ণজয়ী এই অ্যাথলিট যাবেন বাবার জন্মভূমি রাজশাহী। সেখানে তার 2 দিন অবস্থান করার কথা রয়েছে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আগামী 5 জুন সান মারিনোর বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। খেলা হবে সান মারিনোতে, সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করেছে বাফুফে। সান মারিনো বিশ্বের 5ম ক্ষুদ্রতম দেশ। সম্পূর্ণভাবে ইতালির ভেতরে অবস্থিত দেশটি ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে 211তম স্থানে আছে মারিনো। সেখানে লাল সবুজের অবস্থান 181তম স্থানে। ইউরোপের কোনো দেশের সঙ্গে খেলার অভিজ্ঞতা অর্জন করতেই র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলের সঙ্গে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। বাফুফের পক্ষ থেকে ইউরোপে প্রথমবারের মতো ম্যাচ খেলার দাবি করা হলেও 2000 সালে ইংল্যান্ডে ভারত পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। 11 জুন শুরু হবে ফিফা বিশ্বকাপ ফুটবল। তার আগে জুন উইন্ডোতে ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ইতালির বিশ্বকাপ স্বপ্ন চুরি করেছে 14 বছরের এক কিশোর। হ্যাঁ, এমন অদ্ভুতরে খবরে সয়লাব বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার সংবাদ মাধ্যমগুলো। আর তাতে রীতিমতো তারকায় পরিণত হয়েছেন ওই বল বয়। তাকে নিয়ে আগ্রহের শেষ নেই ফুটবল পাড়ায়। দাবি উঠেছে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্তির। কিভাবে চুরি হলো ইতালির বিশ্বকাপ স্বপ্ন, দেখুন এবারের প্রতিবেদনে। ইতালির বিশ্বকাপ খেলার স্বপ্ন চুরি করে নিল 14 বছরের এক কিশোর। অবাক করার মতো শোনালেও বাস্তবতা এটাই। প্লে অফ জিতে আজুরিদের হৃদয় ভেঙেছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। সপ্তাহখানেক আগে হওয়া যে ম্যাচ নিয়ে এখনও উন্মাদনা কাটেনি ইউরোপিয়ান দেশটায়। ইতিহাসের মাত্র 2য় বিশ্বকাপ, তাও এলো 4বারের বিশ্ব চ্যাম্পিয়নদের টপকে।
ঐতিহাসিক এই অর্জনে বড় অবদান 14 বছরের এক কিশোর আফান সিজমিকের। বল বয়ের দায়িত্বে থাকায় ওই ম্যাচে টাই ব্রেকারের সময় ছিলেন ঠিক গোল পোস্টের পেছনেই, আর সেখানেই বাজিমাত চুরি করে ফেলেন ইতালির বিশ্বকাপে ওঠার নথি। টাইব্রেকারে একটা নোট নিয়ে আসেন ইতালি গোলরক্ষক দোনারুমা। সেখানে প্রতিপক্ষের কোন প্লেয়ার কোন দিকে পেনাল্টি শট নিতে পারে তা নিয়েই ছিল নির্দেশনা। তবে প্রথম শটের পর সেই মহামূল্যবান নথি চুরি করে ফেলে বসনিয়ান বল বয়। দেখলাম তোয়ালের নিচে কিছু একটা আছে, আর তখনই বুঝলাম এটা কি। এরপরে সেটা আমি নিয়ে লুকিয়ে ফেলি। এটাতে আমাদের খেলোয়াড়দের ব্যাপারে সবকিছুর নির্দেশনা দেয়া ছিল, আর এটা ছাড়া দোনারুম্মা কেবল অনুমান করতে পারবে। আমি নোট নিয়ে যাবার পর 5টার 5টাতে দোনারুম্মা ব্যর্থ হয়। টাইব্রেকারে প্রথম শটের পরেই দোনারুমা বুঝতে পারেন সর্বনাশ হয়ে গেছে। এরপর বসনিয়ান গোলরক্ষকের সঙ্গে বিবাদেও জড়িয়েছেন, নষ্ট করে ফেলেন প্রতিপক্ষের হাতে থাকা নোটটাও। তবে বসনিয়ার টিম ম্যানেজমেন্টের কাছে ওই নোটের বাড়তি কপি ছিল। টাইব্রেকারে সবগুলো শটেই নিজের বাঁ দিকে ঝাঁপিয়ে পড়েন দোনারুম্মা, ব্যর্থ হয়েছেন প্রতিবার। অন্যদিকে সতীর্থদের লক্ষ্যভ্রষ্ট শটে বিদায় ঘণ্টা বাজে আজুরিদের। ওই ম্যাচ শেষে বাসায় ফিরে নিজের বাবাকে এ বিষয়ে জানান আফান। এরপর তার বিষয়ে খোঁজ লাগায় বসনিয়ার শীর্ষস্থানীয় টিভি চ্যানেল। সেখান থেকেই বিখ্যাত এই বলবয়। বসনিয়ানরা দাবি তুলছে আফানকে নিয়ে যেতে হবে দলের সঙ্গে বিশ্বকাপের মঞ্চে। সাব্বির মিথুন, সময় সংবাদ। ফুটবল বিশ্বে শ্রেষ্ঠত্বের লড়াইটা চিরকালই অমীমাংসিত। পেলে ম্যারাডোনার যুগ পেরিয়ে সে বিতর্ক এখন এসে থমকে আছে দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোতে। সম্প্রতি বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন ইতালিয়ান কিংবদন্তি দিনো বাজিও। তার মতে আজকের যুগের ফুটবল যদি ম্যারাডোনার সময়ে হতো তবে গোলের সংখ্যা হতো অগণিত। তাই গোল সংখ্যা আর পরিবেশ পরিস্থিতি বিচারে মেসি রোনালদো কেউই নয়, ম্যারাডোনাকে সত্যিকারের সর্বকালের সেরা ফুটবলার বলে মনে করেন দিনো। ফুটবল যদি হয় একটা কবিতা, তবে দিয়েগো আর্মান্ডো ম্যারাডোনা সেই কবিতার সবচেয়ে করুণ কিন্তু সাহসী উপাখ্যান। বল পায়ে যখন তিনি ছুটতেন, প্রতিপক্ষের রক্ষণভাগ তাকে থামানোর উপায় জানত না। তাই উপায় ছিল একটাই, তাকে আঘাত করা, রক্তাক্ত করা। ইতিহাসের সেই সময়কার চাক্ষুষ সাক্ষী ইতালিয়ান তারকা দিনো বাজিও। 94 এর রানার আপ এই ফুটবলার স্প্যানিশ সংবাদ মাধ্যম এএসকে দেয়া এক সাক্ষাৎকারে তুলে ধরেছেন এই রূঢ় সত্য। তার মতে আজকের ফুটবল অনেক বেশি সুশৃঙ্খল, আধুনিক এবং সুরক্ষিত, কিন্তু 80-র দশকে ফুটবল ছিল এক রণক্ষেত্র। আজকের দিনে শরীর স্পর্শ করার আগেই ফাউলের বাঁশি বাজে। মেসি রোনালদোদের আলাদা করে সুরক্ষা দেন রেফারিরা। তাদেরকে ফাউল করলে কার্ড খেতে হয় প্রতিপক্ষকে। কিন্তু নেপোলিতে থাকার সময় ম্যারাডোনাকে যেভাবে মারা হতো তা কল্পনাও করা যায় না। আধুনিক সময়ে খেললে মারাদোনা প্রতি মৌসুমে 1000 গোল করতেন। লিওনেল মেসি এই যুগের ফুটবলের রাজপুত্র। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় ফিজিক্যাল ফিটনেস আর উন্নত রেফারিং এর সুরক্ষা পান আজকের তারকারা। বাজিও বলছেন মেসিও অসামান্য, কিন্তু 80-র দশকের সেই কসাই ডিফেন্ডারদের সামনে পড়লে এই পারফরমেন্স থাকতো না আর্জেন্টাইন তারকার। বাজিওর ভাষায় মেসি সেই যুগেও হয়তো কিংবদন্তি হতেন, কিন্তু প্রতিপক্ষের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যেতেন পুরোপুরি। ম্যারাডোনা আজ নেই, তবে রয়ে গেছে তার সেই লড়াকু সত্তা। যেখানে প্রতিপক্ষের বুট আসত গোড়ালি লক্ষ্য করে, বলের মায়া না করে তারা আঘাত করত শিল্পীর পায়ে। সেই প্রতিকূলতা জয় করেই দিয়েগো হয়ে উঠেছিলেন মেক্সিকো বিশ্বকাপের মহানায়ক। মেসির সঙ্গে ম্যারাডোনার এই তুলনা হয়তো চলবে অনাদিকাল। একজনের ঝুলিতে 8টা ব্যালন ডিওর আর বিশ্বকাপ, অন্যজনের হাতে শুধুই একটা বিশ্বকাপ। অথচ একটা আস্ত দেশের ফুটবল ইতিহাস আবর্তিত হয় সেই এক বিশ্বকাপ শিরোপা জয়ীর হাত ধরে। বাজিওর কাছে তাই ম্যারাডোনা শুধু একজন ফুটবলার নন, তিনি গড অফ ফুটবল, বিশ্ব ফুটবলের ঈশ্বর। যুগ বদলায়, রেফারিং এর নিয়ম পাল্টায়, কিন্তু কিছু নাম সময়ের সীমানা ছাড়িয়ে অমর হয়ে থাকে। ম্যারাডোনা সেই নাম, যিনি প্রতিকূলতাকে পায়ের তলায় পিষে জয় করেছিলেন গোটা দুনিয়া। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে বিশেষ উদ্যোগ নিয়ে হাজির ডেনমার্কের খেলনা প্রস্তুতকারী প্রতিষ্ঠান লেগো। মেসি, রোনালদো, এমবাপে ও ভিনিসিউসদের মতো ফুটবল বিশ্বের জনপ্রিয় 4 তারকাকে লেগোর দুনিয়ায় নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। গোল করার পর এই 4 ফুটবলারের আইকনিক উদযাপন, তাদের ট্যাটু, মুখভঙ্গি সব কিছুই রয়েছে এই লেগোগুলোতে। বিশ্বকাপ চলাকালীন লেগোর দুনিয়ায় তারকাদের নিয়ে এ খেলা শিশুদের
সৃজনশীলতা বাড়ানোর পাশাপাশি বিনোদন যোগাবে বলে আশা প্রতিষ্ঠানটির। শিশুদের জনপ্রিয় খেলা লেগো। এই খেলা মূলত শিশুদের সৃজনশীলতা বৃদ্ধির জন্য বিশ্বজুড়ে পরিচিত। ছোট ছোট ব্লক বা টুকরো দিয়ে বিভিন্ন মডেল বা কাঠামো তৈরি করে থাকে শিশুরা। শিশুদের এই খেলাকে এবার বিশ্বকাপ উপলক্ষে নতুন রূপে নিয়ে এসেছে ডেনমার্কের খেলনা প্রস্তুতকারী প্রতিষ্ঠান লেগো। বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দুই তারকা, বিশ্বকাপ মানেই যাদের খেলা দেখার অপেক্ষায় রাত জেগে থাকেন সমর্থকরা, সেই মেসি রোনালদোকে এবার নিয়ে আসা হয়েছে লেগোর দুনিয়ায়। শুধু কি তাই, এ দুই তারকার সঙ্গে আছেন ব্রাজিলের বিশ্বকাপ দলের অন্যতম সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়র, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেও। আগামী 11 জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে মাঠে গড়াবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপ। ফুটবল দুনিয়ায় লিওনেল মেসি, রোনালদো মানেই সমর্থকদের ঘোরের রাজ্যে হারিয়ে যাওয়া। তাদের চমৎকার কৌশল, দক্ষতা ও ক্ষিপ্রতায় মুগ্ধ পুরো দুনিয়া। এবার সেগুলোকেই লেগোর মাধ্যমে নিয়ে এসেছে খেলনা প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। লিওনেল মেসি ও রোনালদোর জার্সির নাম্বার, তাদের আইকনিক স্টাইল, গোল করার পর তাদের উদযাপনের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়েছে লেগোতে। রোনালদো ও মেসির ক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকতে হয়েছে ডিজাইনারদের। মেসির হাতে ও পায়ে রয়েছে অসংখ্য ট্যাটু, এগুলো আনা হয়েছে লেগোর ডিজাইনে। বিশ্বকাপ জয়ের পর মেসি যেভাবে উদযাপন করেছেন সেটা ফুটিয়ে তুলতে 1427 টুকরো লেগো ব্যবহার করেছেন ডিজাইনাররা। এর দাম পড়বে $179। এছাড়াও রোনালদো ও মেসির খেলার নানা ধরনের লেগোগুলো পাওয়া যাবে $79। এমবাপ্পে ও ভিনিদের লেগোর মূল্য $29, একটু বেশি অর্থ দিয়ে কিনতে হবে। এরই মধ্যে এই লেগো দেখে ভূয়সী প্রশংসা করেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস। বিশ্বকাপ চলাকালীন এটা সমর্থকদের বাড়তি আনন্দ যোগাবে বলে মনে করছে প্রস্তুতকারী প্রতিষ্ঠান। পারভিন আক্তার, সময় সংবাদ। সিডনির রাস্তায় মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। সিডনির পূর্বাঞ্চলীয় মারুব্রা এলাকায় পুলিশের নিয়মিত তল্লাশি চলছিল। হঠাৎ করেই তল্লাশির ঠিক আগে একটি ভ্যান থামতে দেখা যায়। সন্দেহ হলে ট্রাফিক ও হাইওয়ে টহল পুলিশের কর্মকর্তারা চালকের কাছে যান। সে সময় চালকের আসনে পাওয়া যায় অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে। পরে গ্রেফতার করে ওয়ার্নারকে মারুব্রা থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা করা হলে ওয়ার্নারের রক্তে অ্যালকোহল পাওয়া যায়। নিউ সাউথ ওয়েলসের গাড়ি চালানোর জন্য অ্যালকোহলের যে বৈধ মাত্রা নির্ধারিত করে দেয়া আছে, ওয়ার্নারের রক্তে তার চেয়ে বেশি পাওয়া গেছে। এ অপরাধে তার বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে। আগামী 7 এপ্রিল তাকে আদালতে হাজিরা দিতে হবে। পিএসএল করাচি কিংসের অধিনায়ক হিসেবে খেলছেন ওয়ার্নার। 7 দিনের বিরতিতে অস্ট্রেলিয়ায় নিজ বাড়িতে এসেছিলেন 39 বছর বয়সী এই ক্রিকেটার। সেখানে গিয়েই পড়লেন অনাকাঙ্ক্ষিত ঝামেলায়। আগামী 9 এপ্রিল করাচির পরের ম্যাচে অবশ্য তাকে পাওয়ার খবরে স্বস্তি ফিরেছে সমর্থকদের মনে, কারণ আইনের এই জটিলতা তার পাকিস্তান ভ্রমণে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা। বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে দেশের ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রত্যয় তামিম ইকবালের। অ্যাডহক কমিটির সদস্য হলেও করা যাবে নির্বাচন। আজ সন্ধ্যায় বোর্ডের দ্বিতীয় সভা। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে হারালো বায়ার্ন মিউনিখ। বার্নাবুতে জয় নিয়ে সেমির পথে এগিয়ে গেল বাভারিয়ানরা। লিসবনের বিপক্ষে আর্সেনালের কষ্টার্জিত জয়। এবং ইউসিএল এর হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজির প্রতিপক্ষ লিভারপুল অল স্প্যানিশ দ্বৈরথে মুখোমুখি হবে বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদ। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন ইমদাদুল হক। সাজিদ, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।